নির্বাচনের আগে প্রতিশ্রুতিকে একজন আরেকজনকে কটাক্ষ করেছে, এটা তো এখন আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো উনি করেছেন, বাস্তবায়ন করেছেন। আমি আমার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছি। এভাবেই কথা রাখো, এটি তো আমরা চাই। চেয়েছিলাম জুলাই সনদের ব্যাপারেও কথা রাখবে, রাখে নাই, কিন্তু ওটা কিন্তু সাংঘাতিক কথা। আমি আমার পোস্টে আমি বলেছি যে আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, আপনারা ফ্যামিলি কার্ড দিয়েছেন, এই জন্য থ্যাঙ্কফুল। এট দ্য সেম টাইম তিরস্কার, জুলাই সনদের ব্যাপারে যে কথা বলেছিলেন সেটা মানলেন না। তো আমরা এক্সপেক্ট করি প্রতিটা কথা মানুক। আচ্ছা দেখেন তো, একটা রাষ্ট্রের রাজনৈতিক নেতার স্টেটমেন্টশিপ কখন এস্টাবলিশ হয়? যখন সে দলীয় সীমানার বাইরে উঠে রাষ্ট্রীয় সীমানায় নিজেকে আবির্ভূত করে, তখন এটাকে বলে স্টেটসম্যান। তো আমরা চাই বর্তমান সরকার প্রধান স্টেটসম্যানসির ভূমিকায় যান। আমরা বিরোধী দল, কিন্তু আমরা সংকীর্ণ বিরোধী দল নই। আমরা চাই যতগুলো কমিটমেন্ট দিয়েছেন প্রতিটা বাস্তবায়ন করার চেষ্টা করেন। যেখানে গিয়ে ঠেকে যাবেন, করতে পারবেন না বলে মনে হয়, সেখানে বিরোধী দলের সহযোগিতা যদি চান, আর বিরোধী দলের যদি কিঞ্চিত পরিমাণও এবিলিটি থাকে টু হেল্প দ্য গভর্নমেন্ট, উই উইল হেল্প। ওকে, ঠিক আছে, আমরা একটু শুনবো জুলাই সনদ নিয়ে আপনি যে কথাটি বলছেন, প্রসঙ্গটি নিয়ে এসেছেন, সেই বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে একটু কথা বলতে চাই, আপনি বলেছেন নির্বাচনের সময় কি বলেছি সেটা ব্যাপার না, এখন কি হয়েছে সেটা ব্যাপার। কিন্তু নির্বাচনের সময় যা বলা হয়েছে সেটা কেন ব্যাপার হবে না? কারণ আমরা তো রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের একটা কালচারে, পলিটিক্যাল কালচার চেঞ্জ হোক, সেটা তো আমরা প্রত্যাশা রেখেছি, সেটা গঠনমূলক সমালোচনা হোক চেয়েছি। সেই জায়গা থেকে একটি দল তারা ভালো আকাঙ্ক্ষা থেকে সাধারণ মানুষের জন্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, সেটাকে নিয়ে যে রাজনীতি হয়েছে, এই বিষয়টি তো আসলে এটা অনেকেই ভালো লাগার কথা না। না, আমি বলছি, আমি এটা বলছি না, এটা ব্যাপার না, এটা বলি নাই। বলছি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়া নেয়াকে কেন্দ্র করে উভয় দিক থেকে আপনি দোষারোপ দেখবেন। একদিকে একটা বলেছে, আরেকজন এটা খণ্ডন করেছে, এই পক্ষে একটা বলেছে, ওই পক্ষে একটা খণ্ডন করেছে। আমাদের দেশের রাজনীতিতে এই কথা তো সত্যি, এখনো পলিটিক্যাল কালচার ওই স্ট্যান্ডার্ডে ডেভেলপ করে নাই যে স্ট্যান্ডার্ডে হওয়ার কথা। মানে একজন পলিটিক্যাল নেতা কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন, এটা অনেক সময়ই স্ট্যান্ডার্ডের দৃষ্টিকোণ থেকে জাস্টিফাইড হয় না। এই জন্য অনেকেই শব্দচয়ন করেন যেগুলো অনেকটা কাঁচা শব্দচয়ন। এটা সকল রাজনৈতিক দলের লোকের মধ্যে আপনি দেখতে পাবেন। বিগত 1.5 বছরে আপনি দেখতে পাবেন এমন এমন শব্দও কেউ কেউ ব্যবহার করেছেন যেগুলো মুখে উচ্চারণ করাও কঠিন। এটা কিন্তু ইন জেনারেল পলিটিশিয়ান এজ এ হোল, কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে আপনি বললে ঠিক হবে না। পলিটিক্যাল কালচারটাই আমি চাই, আমরা চাই, আমি চাই ব্যক্তিগতভাবে একটা বড় ধরনের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যাক। 5ই আগস্টের পরে যদি এই শিক্ষা না হয়ে থাকে, আচ্ছা বলেন আর কোন সময় হলে পরে আমরা বলবো যে আমরা কনস্ট্রাকটিভ পলিটিক্স করতে চাই? এই চিন্তাকে সামনে রেখে আমরা এবার বলেছি যে আমরা একটা শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্টকে ইন্ট্রোডিউস করাতে চাই, যেটা শুধুমাত্র বিরোধী দল পার্লামেন্টে গেলাম আর ওয়াকআউট করলাম, এটা তো কোনো সমাধান হলো না। পার্টিকুলার কোনো ইস্যুতে আপনি ওয়াকআউট করতে পারেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনার এই ডিজাইনও থাকতে হবে হাউ টু হেল্প দ্য গভর্নমেন্ট। তখনই আপনি ডেমোক্রেসিটা এস্টাবলিশ হবে। ফলে আমি কোনো আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রেজ করেছেন যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম না করলে সেটা আসলে সরকারকে, শ্যাডো গভর্নমেন্টের পার্ট কিন্তু গণমাধ্যমে যে ধরনের আলোচনা হয়, অবশ্যই সেটা যদি কগনিজেন্সে নেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, সেটাও একটা অনেক বড় ভূমিকা রাখে। এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি আসাদুজ্জামান রিপন, আপনার কাছে একটু শুনি যে জুলাই সনদ রাখা হলো না, এই যে অভিযোগ এখন আসছে, এই অভিযোগের প্রেক্ষিতে আপনার বক্তব্য কি, আপনি কি বলবেন? ধন্যবাদ। আপনি জুলাই সনদটা কি, যেমন জুলাই সনদে কিছু কন্টেন্ট আছে, মানে কিছু প্রমিজেস আছে, কিছু আকাঙ্ক্ষার বিষয় আছে যেগুলো ওই চার্টারে সন্নিবেশিত হয়েছে। আমাদের দল এটা মানে যেটা আপনি মানে সনদটা তো বিএনপি ডিক্লাইন করেনি, বিএনপি তো বলেনি যে আমি জুলাই সনদ একসেপ্ট করি না, জুলাই সনদ আমি মানি না, এটা তো বিএনপি বলেনি, টিল টুডে বলেনি। বরং বিএনপি তো মানে গণভোটের পক্ষে বিএনপি ক্যাম্পেইন করেছে এবং আমাদের পার্টির প্রধান নিজেই গণভোটে ভোট দেওয়ার জন্য বলেছেন তিনি, তাই না? আমরা তো বহু জায়গায় বহু সমাবেশে, আমি পার্টিকুলার আমি যদি আমার নিজের কথা বলি, যতগুলো জায়গাতে আমি নির্বাচন সমাবেশ করতে গেছি, আমি সবার আগে আমি গণভোটে ভোট চেয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে মানে আপনার গণভোটের যে কন্টেন্টগুলো যেটা জুলাই সনদে আছে, সেটা বিএনপি এটা ডিসকার্ড করছে না অ্যাকসেপ্ট করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বিএনপি তো অফকোর্স সেটা বিএনপি তো বলেছে যে আমরা যে কথাগুলো প্রমিস করেছি, যে বিষয়গুলো আমরা ডিসকাস করেছি, আমাদের প্রতিটি কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমি যদি বর্তমান হোম মিনিস্টারের কথাই যদি বলি, যিনি আমাদের দলকে রিপ্রেজেন্ট করেছেন ডায়ালগের সময়, মানে সনদ চূড়ান্তকরণের জন্য ওখানে যে মানে সংলাপটা হলো সংস্কারের জন্য, সেখানে তো মানে তিনি তো দলকে রিপ্রেজেন্ট করেছেন, তার কমিটমেন্ট থেকে তিনি দলের পক্ষে বলেছেন যে অ্যাজ এ পার্টি আমরা যা যা আমরা ডিসকাশন করেছি, যেগুলোতে আমরা ঐক্যমত পোষণ করেছি,
প্রতিটি বিষয় আমরা মানে বাস্তবায়ন করব। সুতরাং বাস্তবায়নের দিক থেকে কোনো সংকট নেই। বিষয়টা জুলাই সনদ এবং কি বলে আপনার যে মানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া, এই দুটোকে এক জায়গায় নিয়ে আসাটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। বিএনপির সংসদ সদস্য যারা, বিএনপিতে যারা নির্বাচিত হয়েছেন, সেই সংসদ সদস্যরা সেকেন্ড ওথ, যেটা মানে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে তারা শপথটা নেননি। সেক্ষেত্রে তারা একটা ব্যাখ্যা দিয়েছেন যে এটা সংবিধানের সাথে এটা যায় না, এক্সিস্টিং যে সংবিধানটা আমরা ফলো করছি সেই সংবিধান রাষ্ট্রপতি এই ধরনের অর্ডিন্যান্স দিতে পারে না। যে অর্ডিন্যান্স বলে এই সংবিধান সংস্কারের প্রভিশনটা এসেছে। এখন প্রশ্নটা এসেছে যে এই যে ওথ না নেওয়া, আপনাদের যে লজিকটা, সেই লজিকটা ভ্যালিড। আমরা সংবিধান বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা বলেন যেটা ভ্যালিড, কারণ আপনি সংবিধান রক্ষা করার জন্য ওথ নেওয়ার সাথে সাথে সংবিধানটা ভঙ্গ করতে পারেন না, আনটিল আনলেস ইট হ্যাজ বিন মানে আপনার ইমপ্লিমেন্টেড যদি না হয়, সংবিধানে যদি ইনক্লুড করে না হয়। কিন্তু আমার প্রশ্ন, আপনারা এই কথাটা নির্বাচনের আগে কেন বললেন না? যখন গণভোটে গেলেন তখনও কেন ওই প্রসঙ্গটা বললেন না যে না, ওথ আমরা সাথে সাথে নিতে পারি না? এটুকু আপনারা করতে পারতেন কিনা? আপনি যে প্রস্তুতি করেছেন আমরা সাথে সাথে করতে পারতাম, এটা বা মানে কখন করতে পারতাম এটা তো পার্টি সিদ্ধান্তের ব্যাপার থাকে। আর যেহেতু আমি দলকে মানে ডায়ালগে আমি রিপ্রেজেন্ট করিনি, এই বিষয়গুলো তো আমাদের পার্টির যারা সিনিয়র নেতৃবৃন্দ, আমি বলতে চাই যে পার্টির মহাসচিব থেকে শুরু করে নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি তারা ছিলেন, তার একটা প্রোজ এন্ড কনস নিশ্চয়ই তারা সেটা মানে আলোচনা করেছেন। আলোচনা করার পরেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই জায়গাটিতে বোধহয় মানে জায়গা যাওয়া ঠিক হবে না। যেমন আমি আপনাকে যদি বলি, আপনি একজন রোগীকে ইনিশিয়ালি মানে ইউ আর ডক্টর, আপনি রোগীকে দেখে বললেন যে ফাইন, আপনার যে টিউমারটা হয়েছে এটা নিয়ে খুব অরিড হওয়ার কোনো ব্যাপার নাই, ফাইন, এটা মানে এটা করলেই ঠিক হয়ে যাবে, অথবা এটাকে ইগনোর করলেও চলবে। কিন্তু লেটার অন আপনি কিছু ফাইন্ডিংস পেলেন, পাওয়ার পর আপনি দেখলেন যে এটা মানে রিমুভ করতে হবে, এটাকে মানে রেডিয়েশন লাগবে, অথবা একে কেমোথেরাপি দিতে হবে, অর্থাৎ আপনার ফার্দার ইন্টারভেনশনে যেতে হবে। সেদিন বলা হয়নি বলে যে বিষয়টা যে আমরা ইগনোর করেছি অথবা চেপে গেছি, বিষয়টা তা না। মানে ডেভেলপমেন্টটা তো প্রতিনিয়তই ডেভেলপমেন্টের। আপনি আজকে আলোচনার মধ্যে একটা কথা বলেছেন, আপনার প্রসঙ্গের মধ্যে নিশ্চয়ই প্রসঙ্গে আমি পরে আলাপ করবো, অথবা আপনি হয়তো পরে তুলবেন। যেমন জামাতের আমির সাহেবের নামে ফেব্রুয়ারি সেকেন্ড উইক একটা ফরেন মিনিস্ট্রিতে একটা চিঠি হলো ওনার স্বাক্ষরিত। সেখানে ওনার ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারকে মন্ত্রী পদমর্যাদায় তাকে একটা পদ দেওয়ার কথা বলা হলো, সো দ্যাট মানে তিনি দেশের জন্য কাজ করতে পারেন অথবা এরকম কিছু। আজকে আবার মানে সকালবেলা দেখলাম এই নিউজটা, আবার বিকেলবেলায় দেখলাম যে ভদ্রলোককে পররাষ্ট্রমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী পদমর্যাদায়, তাকে রিমুভ করা হচ্ছে। এই যে বিষয়টা হচ্ছে কি, 22 ফেব্রুয়ারি থেকে 10ই মার্চ না, আজকে তার মানে আপনার 10 এবং মানে 18 দিনের ডিফারেন্সে জামাতের নেতৃবৃন্দ, জামাতের আমির উপলব্ধি করেছেন যে চিঠিটা সেখানে দেওয়া হয়েছে বা যে ডিমান্ডটা করা হয়েছে, দ্যাট ওয়াজ নট অ্যাপ্রোপ্রিয়েট। তিনি তাদের স্ট্যান্ড চেঞ্জ করেছেন। রাজনৈতিক দলের তরফ থেকে, যেটা আমি গোলাম পরোয়ার, আমার খুব বন্ধুবর গোলাম পরোয়ারের স্টেটমেন্টে যদি বলি যে দলগুলো যদি কারেকশন করে তাদের পজিশনকে, সেটা দোষের কিছু না, মানে বিভ্রান্তি। ঠিক আছে, না ঠিক আছে, কারেকশন আমরা তারপরে এই প্রসঙ্গটি আপনি বলছেন যে কারেকশন করেছে, কিন্তু আমি দেখি যে এতদিন পরে কেন কারেকশন হলো সেই প্রসঙ্গটা আছে, সেই প্রশ্নের প্রসঙ্গে আমি আসবো। কিন্তু তার আগে আমি এম এ আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই একটি ভিন্ন প্রসঙ্গে। আপনি জানেন যে কোটি টাকা ঘুষের অডিও যেটা ফাঁস হয়েছে, সেটি নিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে একজন তিনি সাবেক প্রসিকিউটর বিরুদ্ধে যে কোটি টাকার ঘুষ চাওয়ার অডিও ফাঁস হলো, এর মধ্য দিয়ে আপনার কাছে কি মনে হয় যে আসলে এখন টোটাল বিচারটা নিয়েই কি কোশ্চেন তোলার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হলো কিনা? আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং দর্শক শ্রোতা। দেখেন, তিনি 3 দিন আগে প্রসিকিউটর থেকে রিজাইন করেছেন, পরে এখন দেখা গেছে সে ঘুষ চেয়েছিল। এরকম মাস মিডিয়াতে অনেক জায়গায় কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা দেখি। তো এটা তদন্ত হচ্ছে। চিফ প্রসিকিউটর বলেছে তার যে মামলার নথিপত্র সেটাও চাওয়া হয়েছে, এবং ওইটাও হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, ওইটা নাকি ফাঁস হয়েছে, সেটাও তদন্ত হচ্ছে। তদন্ত হওয়ার পরে যদি সত্যি এটা যে থাকে 1 কোটি টাকা চেয়েছে, এটা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং ভবিষ্যতেও যদি কেউ এ ধরনের অপরাধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো এটা তো আগাম কিছু বলার, অভিযুক্ত তো সে এখনো তো তদন্তাধীন বিষয়, আর সে এখন প্রসিকিউটর নয়। কিন্তু আবার প্রসিকিউটর সে, এটা ঠিক, এটা একটা ফৌজদারি অপরাধ। সে যদি এই টাকা চেয়েও থাকে, তাকে প্রসিকিউটর ছিল সে, তাকে তো শাস্তি পেতে হবে। তদন্ত হচ্ছে, তদন্ত হলে সে শাস্তি পাবে।
ওকে, আমার মনে হয় যে শুধু তদন্ত হলে শাস্তি পাবে এটার মধ্যে দিয়ে আমরা এই বিষয়টাকে মানে আলোচনা শেষ হয়ে যায়, কারণ এখানে আরো কিছু প্রশ্ন আছে। যখন এই বিষয়টি সামনে আসলো প্রথম, তার বিরুদ্ধে আমরা দেখছি যে তখন তাকে মামলা থেকে সরিয়ে দেওয়া হলো, চিফ প্রসিকিউটর থেকে মামলা থেকে সরিয়ে দিলেন, কিন্তু তার বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না, এটা আমি একটু জানতে চাই। না, মামলা থেকে তার আগে তো সে রিজাইন করেছে, মামলা থেকে সরে নেয়নি, তার নথিপত্র তার কাছ থেকে চেয়ে নেওয়া হয়েছে, কালেক্ট করে নেওয়া হয়েছে, সে 3 দিন আগে তো রিজাইন করছে। না, তো পরে এটা তো আপনি চিফ প্রসিকিউটর তো তার এই বিষয়টা আগে শুনেছিলেন, চিফ প্রসিকিউটর যখন শুনলেন তখনই এটা তার বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা আর নিতে পারতেন কিনা? তো এটা গুরুত্বপূর্ণ, একটা ভীষণ গুরুতর একটা অভিযোগ তার বিরুদ্ধে। না, তিনি তো পদত্যাগ করেছেন, বিষয়টা তো অভিযোগ, তো অভিযোগ তদন্ত করতে দেখতে হবে না এটা জেনুইন কিনা। অ্যাডভান্স কি করে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? সে তো এখন প্রসিকিউটর নাই, তবে সে এখনো লয়ার, এতে কোনো সন্দেহ নাই। সে যদি এরকম টাকা চেয়ে থাকে, এটা তো অপরাধ, তার বিচার হবে, তো বিচার তো না করে নাই, তো বিচার হবে, তদন্ত হচ্ছে। যেমন আগের যে চিফ প্রসিকিউটর ছিল, আমরা শুনছি তিনিও নাকি এরকম চেয়েছিলেন, তার তো এখন চাকরি নাই, সে ব্যাপারে তো কোনো কিছু হলো না। তো আমার বক্তব্য হচ্ছে অভিযোগ তো অভিযোগই, সে তদন্ত যেটা হবে, ধরলে আগের চিফ প্রসিকিউটর এরকম অভিযোগ আসছিল না যে সেও টাকা পয়সা চেয়েছে আসামিদের কাছে, এই যে রাজসাক্ষী হয়েছে, রাজসাক্ষীর সাথে নেগোশিয়েট করে টাকা নিছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো তো ধরেন বিচারের আওতায় আসলো না। তো এইটা তিনি রিজাইন করে গেছেন, তার এটা হোয়াটসঅ্যাপে কথা বলছে, অডিও ফাঁস হয়েছে, এটা নোটিশে আসছে, অভিযোগ তদন্ত হোক, তদন্ত হলে যেটা অপরাধ তার তো বিচার, সে এখানে যেহেতু থাকতে অপরাধটা করেছে, তার বিচার হবে। বিচার থেকে যেহেতু দিনের আলোর মতো পরিষ্কার যে শেখ হাসিনার অপরাধ, তিনি কি ধরনের অপরাধ করেছেন, তার কনভারসেশন, মন্ত্রীদের সাথে কনভারসেশন ফাঁস হয়ে গেছে, এরপর কেন একজন রাজসাক্ষী নেওয়া হলো, সেই আলোচনাটাও আছে। তাহলে কি আসলে এই বিচারটা যেটা হচ্ছে আইসিটিতে, সেটা পুরোটা প্রশ্নবিদ্ধ হয়ে গেল না? না মনে হয়। আচ্ছা, ক্রিমিনাল অফেন্স আপনার পার্টিকুলার ব্যক্তিকে পার্টিকুলার অপরাধের জন্য পার্টিকুলারলি দোষারোপ করতে হয়, এটা হলো ক্রিমিনাল অফেন্স। আর পাবলিক পারসেপশন, এটা আপনি ইন জেনারেল অনেক আলাপ আলোচনা করতে পারবেন। যখনই আপনি বিচারের প্রশ্ন আসবেন, লায়াবিলিটির প্রশ্ন আসবেন, তখন আপনাকে স্পেসিফিক হতে হবে। শোনা কথা, আরেকজন শুনছে, কয়েকজন মিলে আলোচনা করছে, এগুলোতে তার বিচার হবে না, এগুলোতে পারসেপশন হতে পারে। এটার সাথে লজিক্যালি যদি আমরা চিন্তা করি যে কেন নেওয়া হলো, ক্রিমিনাল কার সুবিধা, ক্রিমিনাল অফেন্সের বিচার লজিক দিয়ে হবে না। ক্রিমিনাল অফেন্সের বিচার করতে গেলে আপনাকে এভিডেন্স লাগবে, নাহলে কাউকে আপনি সাজা দিতে পারবেন না। লজিক্যাল ডিডাকশন যদি করেন, যেহেতু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই জন্য এ বিসি সবাই দোষ, এটার নাম ক্রিমিনাল বিচার না। ক্রিমিনাল বিচার হলো সুনির্দিষ্টভাবে বলতে হবে, মিস্টার এ অমুক তারিখ অমুক জায়গায় দিস অফেন্সেস কমিটেড, তার সাপোর্টে দিজ আর দ্য এভিডেন্সেস, সো পানিশিং। এখন যদি যাদের কথা আমরা বলছি, সিনিয়র সাংবাদিক তিনি বলেছেন, সত্যিকার অর্থেই বলেছেন, আসলে এটাই হওয়া উচিত। তদন্তে যদি পাওয়া যায় কেউ লায়াবল, তাহলে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন, কিন্তু কাউকে ডিফেম করাটা ঠিক না, অনুমানের ভিত্তিতে ডিফেম করাটা ঠিক না। আলোচনার বিষয়বস্তু হতে পারে, কিন্তু সেটা বিচারের বিষয়বস্তু হবে না। আমি আহ্বান জানাবো, এরকম সুনির্দিষ্ট অভিযোগ যদি আসে, লেট ইট বি ইনভেস্টিগেটেড। ওকে, কিন্তু অনেকে যে বলে যে রাজসাক্ষী করা হয়েছে তাকে, কারণ তার ভাই জামাতের ঘনিষ্ঠ, এই ধরনের সমালোচনা যে করে, সেই জায়গায় আপনি কি বলবেন? তাকে আসলে রাজসাক্ষী করার কি এমন প্রয়োজন ছিল? কারণ শেখ হাসিনা যে অপরাধ করেছে সেটা আসলে একদম সবার সামনেই করেছে, এটা আমরা দেখেছি। এই জাস্টিফিকেশনটা যদি জানতে চান, তাহলে আপনাকে বুঝতে হচ্ছে টেন্ডার অফ পার্ডনটা জিনিসটা কি। এটা বিচারের খুবই সেন্সিটিভ এক থিওরি। কি থিওরি জানেন? আপনি কি জানেন ন্যাশনাল সিকিউরিটির মিটিং এ কি আলোচনা হয়েছে? আপনি জানেন সেটা? এটা জানতে কে জানবে? যে পার্টিসিপেন্ট সে জানবে। কোর কমিটির মিটিং এ কি আলোচনা হয়েছে এটা কে জানবে? কোর কমিটির পার্টিসিপেন্ট যারা, তারা জানবে। মন্ত্রীদের যে মিটিং হয়েছে, ক্লোজ ডোর মিটিং, সেখানে কি হয়েছে সেটা কে জানবে? লেথাল উইপন মারার অর্ডারটা যে দিয়েছে সেটা কোন জায়গায় দিয়েছে? আইজিপি কোথা থেকে রিসিভ করেছেন? না, কিন্তু আমরা কোন রেকর্ড আমরা দেখেছি লেথাল উইপন ব্যবহারে যে অর্ডার দিয়েছেন সেটা তো আমরা এভাবে আপনি টক শোর সাবজেক্ট ম্যাটার বানাইতে পারবেন, কিন্তু বিচার করতে গেলে আপনি যখন একটা এভিডেন্সকে আদালতে উপস্থাপন করবেন, আদার সাইডকে ক্রস এক্সামিন করার সুযোগ দিতে হবে। তারপরে টেস্ট হবে যে এই বিচার্য বিষয়টা গ্রহণযোগ্য হবে কি হবে। একজন পার্টিসিপেন্ট বলেন তো, মিনিস্ট্রি অফ হোম মিনিস্টারের অফিসে, তৎকালীন হোম মিনিস্টারের বাসায় রাত 9টা থেকে প্রতিদিন যে কোর কমিটির মিটিং বসতো, সেই মিটিং এ কি আলোচনা হতো এটা কে বলবে? ওই সাবজেক্ট ম্যাটারটা কি কে বলবে? তার মানে কি যে সকল অপরাধী একজন আমার কথাটা শুনেন, কথা শুনে নেন। বিচার করা হচ্ছে কিন্তু কমন রেসপন্সিবিলিটির। শেখ হাসিনা তো এসে ফায়ার করে নাই, কিন্তু শেখ হাসিনার ইনস্ট্রাকশনটা অপরাধ, এটার জন্য আপনি বিচার করছেন। তাহলে ইনস্ট্রাকশনের এভিডেন্সটা কি?
আমরা ফোন কোথায় দিয়েছে? কনভারসেশন এক দেখেছি। ফোন কল দিয়ে বিচার করতে পারবো হ্যাঁ, না? সেটা ফরেনসিক টেস্ট করে যদি দেখা যায় যে সত্যি, তাহলে কেন হবে না? না, তা এটাই তো বিচারের বিষয়ে সুনির্দিষ্ট এভিডেন্স থাকা না থাকার জ্ঞানের প্রশ্ন। আপনি কোর কমিটির মিটিং এ হোম মিনিস্টারকে সাজা দিচ্ছেন, হোম মিনিস্টার একটা পেয়েছেন, একটা কল, একটা অডিও পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি আমরা, কোথাও পান? কারণ হোম মিনিস্টার আমাদের চোখের সামনে হোম থাকে, দেখালে মিনিস্টারের স্যার কোথাও একটা মারলে বাকিটি এটা কোথায়? এটা হোম মিনিস্টারের কথা? এটা তো একজন পুলিশ অফিসারের কথা বলছেন আপনি। তখন তো সে কিছু বলে নাই হোম হোম মিনিস্টার। মিনিস্টার তো কিছু বলে না, হোম মিনিস্টার সাইলেন্ট। তো হোম মিনিস্টারের যে ইনস্ট্রাকশনটা যে অমুক গুলি করো, লেথাল উইপন ব্যবহার করো, স্নাইপার ব্যবহার করো, এই এভিডেন্স কোথা থেকে পাবো? তাহলে কি- এই জন্য আমার মনে হয় এখানে টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিশ এটা ব্যবহৃত হয়েছিল এরশাদ শিকদারের মামলায়। এই জুরিসপ্রুডেন্সটা যারা জানবে তাদের আর্গুমেন্ট, আর এই জুরিসপ্রুডেন্সটা যারা জানবে না তাহলে কি- শুধুমাত্র পারসেপশন ভিত্তিতে আলোচনা করবে, তাহলে তাদের কি argument এখানে same হবে না। সাবেক আইজিপি যদি রাজ সাক্ষী না হতেন, তাহলে কি শেখ হাসিনার মানে বিচার হতো না? শেখ উইক হাসিনার এভিডেন্স অপরাধের? উইক এভিডেন্স আর স্ট্রং এভিডেন্স বুঝবেন আপনি। এভিডেন্সের সেকশন 3 তে বলা আছে হুইচ এভিডেন্সেস আর স্ট্রঙ্গার, হুইচ এভিডেন্সেস আর নট স্ট্রঙ্গার। আপনি তো সবকিছুকে এভিডেন্স আকারে হাজির করতে পারবেন, কোনটা মোস্ট রিলায়েবল হবে এই প্রশ্ন কিন্তু সেখানে। এই বিচারটা তো আপনি করেছেন না, ঠিকই। আপনি যে লজিক দিচ্ছেন সেই লজিক চিন্তা করলে তো অনেক মানুষের ফাঁসি হয়ে গেছে তাহলে উইক এভিডেন্সের ভিত্তিতে। হ্যাঁ, রাজ তাই তো- সাক্ষী ছাড়া বহু তাই মানুষের তো তো ফাঁসি হয়েছে, হয়ে গেছে। তাই তো হয়েছে। আমাকে উত্তরটা দিতে বলেন, প্রশ্নটা রেজ করার পরে লেট মি আনসার দ্য কোয়েশ্চেন। এই যে আপনি বলছেন তাই হয়, কিন্তু আপনি জানেন আমাদের দেশে ডেথ সেন্টেন্স শেষ পর্যন্ত টিকার রেশিও মাত্র 2%। নিম্ন আদালতে যে ডেথ সেন্টেন্স হয় এটা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত 100টায় মাত্র 2টা টিকে, বাকি সব শেষ পর্যন্ত কমিট হয়ে যায়। এটার পিছনে কারণ হলো এভিডেন্সিয়ারি ভ্যালুটা আমাদের দেশে সঠিকভাবে উপস্থাপন না করার কারণে। আমি মনে করি আপনি যখন বিচার করবেন তখন অনুমান ভিত্তিক বিচার করলে কাজ হবে না, ইমোশনে তার বিচার হবে না। ইউ মাস্ট কালেক্ট এভিডেন্সেস। নিশ্চয়ই, নিশ্চয়ই। যদি এভিডেন্স কালেক্ট করতে না পারেন তাহলে কাউকে যদি বিচার করে অযথা শাস্তি দেন এটা তো পরবর্তীতে প্রশ্নের সম্মুখীন হবে। আচ্ছা,